আপা, কি হয় এটা আপনার? আম্মু আমার মেয়ে বলতেই খোশ গল্প শুরু করে দেয়। এক পর্যায়ে তার দুঃসম্পর্কের ননদের ছেলের জন্য পাত্রী খুঁজছে বলছে। আম্মু তাতেও কিছু না বলে মহিলা তো সরাসরি আমাকে উদ্দেশ্য করে বলেই উঠল। এসব কিছু শুনতে মোটেও ভালো লাগছিল না আমার, তাই চলে আসলাম। ক্লিয়ার? রূপবতী দুদিকে মাথা ঘুরিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তারপর ঠোঁট উল্টে উৎসুকভাবে শুধায়। বুঝলাম সব। আচ্ছা লিয়া বলতো, তোর কীরকম ছেলে পছন্দ জীবনসঙ্গী হিসেবে? আর তোর বর হিসেবে ডক্টর, ইঞ্জিনিয়ার নাকি প্রশাসনিক ক্যাডার কোনটা হলে মানাবে? এখন তো সবার ফার্স্ট চয়েস থাকে এসবে। নন ক্যাডাররা কি দোষ করলো বোন? সবাই যদি ক্যাডারকেই বিয়ে করতে চায় তাহলে নন ক্যাডারদের কি হবে? তারা তো দেখছি বউ বিনা মরবে। রূপবতী ঠোঁট টিপে হাসে। বড় বড় পাপড়িওয়ালা টানা টানা চোখ জোড়া বার কয়েক পলক ঝাপটায়। অতপর অস্পষ্ট আওড়ায়। পেশা কি সেটার থেকে বড় হলো পার্সোনালিটি। আমি মন থেকে চাই একজন প্রেজেন্ট পার্সোনালিটি সম্পন্ন মানুষ আমার জীবনে আসুক। আর বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। সম্মানজনকভাবে, মানসম্মতভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিছু থাকলেই চলবে। রূপবতী মজার ছলে বলে ওঠে। দাঁড়া, তোর জন্য সরকারি চাকরিজীবী ভুঁড়িওয়ালা টাকলা দেখে একজন নবম গ্রেডের নন ক্যাডার খোঁজ করব আজকে থেকে। বারান্দার লোহার গ্রিল দিয়ে বাইরে দৃষ্টি দিতে লিয়ার নজর স্থির হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। লিয়া আরো অবাক হয় একটা বাচ্চা মেয়েকে দৌড়ে মানবটার হাত ধরতে। জারিফ মেয়েটার হাত ধরে আছে, আর সামনে এক মেয়ে দাঁড়িয়ে কিছু বলছে। মেয়েটাকে লিয়া খুব ভালো করেই চেনে, স্যারের মেয়ে। বাচ্চা মেয়েটার কাঁধে ব্যাগ। লিয়া মনে মনে বলে। বাচ্চা মেয়েটা সুমিয়াপুর কাছে প্রাইভেট পড়তে এসেছিল মেবি। তবে ওই লোকের কি হয় মেয়েটা? নিজের বাচ্চা? এটা ভাবতে লিয়া আরো আশ্চর্যজনিত হয়। লিয়া বিস্ময়কর চাহনিতে যে অস্পষ্ট স্বরে ফের বলে ওঠে। বাবা, দেখে বোঝা যায় না অথচ এত বড় একটা বাচ্চার বাবা। স্ট্রেঞ্জ। কথাগুলো রূপন্তীর কানে পৌঁছাতে লিয়াকে শুধায়। কার কথা বলছিস? কোন বাচ্চা আর কার বাচ্চা? কি বলছিস পরিষ্কার করে বল। লিয়া ইশারা করে দেখিয়ে বলে। ওই যে গেটের কাছে দাঁড়ানো ইয়াং ম্যানের কথা বলছি। মেয়েকে পড়াতে বোধহয় সুমিয়াপুর কাছে আসছিল। মনে হয় প্রেম টেম করে অল্প বয়সে বিয়ে শাদী করেছিল। আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা কাচ্চাও ডাউনলোড করে ফেলেছিল। রূপন্তী ঘাড় ঘুরিয়ে জারিফকে দেখে নেয়। তারপর লিয়ার দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে। ব্যাপার স্যাপার কি? লোকটাকে নিয়ে তোর এত কৌতূহল কিসের দোস্ত? লোকটার উপর ক্রাশ ট্রাশ খাসনি তো? লিয়া ভাব নিয়ে বলে। ক্রাশ খাবো আমি? তাও আবার বিবাহিত এক বাচ্চার বাপের উপর? ইম্পসিবল। আর যদি বলি লোকটা অবিবাহিত, বাচ্চাটা ওনার না, বাচ্চাটা অন্য কারো, তখন? রূপন্তীর কথা শুনে জারিফ আর বাচ্চা মেয়েটা সম্পর্কে জানতে লিয়ার কিউরিসিটি আরো কয়েকগুণ বেড়ে যায়। লিয়া চোখে মুখে উৎসুকতা নিয়ে প্রশ্ন করে ওঠে। এই রূপু, তুই চিনিস ওনাকে? কিভাবে? রূপু সোজা হয়ে বসে। লিয়ার উৎসুক মুখাবয়ের দিকে তাকিয়ে বলে। হুম, চিনি। আমার ভাইয়ার ফ্রেন্ড। বাচ্চাটা ওনার বোনের মেয়ে। ওনার বোন নাকি এই মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আর মেয়েটা ওর নানু বাড়িতেই থাকে সেই জন্ম থেকেই। কথাগুলো শুনে লিয়ার মনটা ব্যথিত হয়। বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা প্রাণ হারায়, পরিবার আত্মীয় স্বজন হারায় ভালোবাসার একজন সদস্যকে। জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছে। তারপরেও মানুষের মন আর্তনাদ করে বলে ওঠে, ইস, অকালে প্রাণ গেল অমুকের। এই বাচ্চাকে জন্ম দিতেই প্রাণ হারালো। এমন কথা শুনে বড় হয় মা হারা শিশুরা। এদিকে মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা, আবার অন্যদিকে সমাজের মূর্খ কিছু মানুষের নির্বুদ্ধিতা সম্পূর্ণ কথা শোনা, যা শিশুর মানসিকতায় আঘাত করে। মেয়েটারও মা নেই। এ কথাটা শোনার সাথে সাথে লিয়ার কোমল হৃদয়টা কেঁদে উঠল। লিয়া ভারী গলায় বলে ওঠে। বিষয়টা খুব প্যাথেটিক। এত সুন্দর একটা বাচ্চা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। উফ। আর পরিবার হারালো আদরের একজন সদস্যকে। রূপন্তী রাশভারী স্বরে বলে। হুম, ঠিক বলেছিস। তবে শুনেছি বাচ্চা মেয়েটাকে বাসার সবাই খুব আদর করে। জারিফ ভাইয়া বোনকে অনেক ভালোবাসতেন। আর সেই বোনের অস্তিত্ব এই মেয়ে। এখন নাকি জারিফ ভাইয়ার চোখের মনি এই বাচ্চা মেয়েটা। আমার ভাইয়ের কাছ থেকে মামা আর ভাগিনার অনেক গল্প শুনেছি। কথা শেষ করে রূপন্তী মলিন হাসে। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দেয়। খাতার অঙ্কটা তুলতে থাকে, তারপর কিছু মনে হতেই প্রশ্ন করে। উনি চেনে তোকে? তোকে দেখেছে কখনো? উনি আবার কে? হু ইজ হি অর শি? রূপন্তীর কথা শুনে লিয়ার খানিকটা রাগ হয়।
এই মেয়ে ইচ্ছে করে প্রশ্ন করছে, নাকি বুঝতে পারছে না লিয়া কার কথা বলছে। লিয়া কপাল কুঁচকে দাঁতে দাঁত পিষে বলে, এতক্ষণ যার কথা বলি, ওই যে বাচ্চা মেয়েটার মামা, তোর ভাইয়ের ফ্রেন্ড, ওই জারিফ না কি যেন তার কথা বলছি। রূপন্তী মাথা নাড়িয়ে বলতে থাকে, ওহ, জারিফ ভাইয়া। চেনে তো, আমাদের বাসায় কয়েকবার গিয়েছে। লাস্ট এই তো 1 সপ্তাহ আগে গিয়েছিলেন চাকরি হওয়াতে মিষ্টি মুখ করাতে। লিয়া জানতে আগ্রহী হয়ে শুধায়, কিসে চাকরি হয়েছে? উনি বাকৃবিতে মাস্টার্স করেছেন। সব ইয়ার মিলে ফার্স্ট ক্লাস 5-এর মধ্যে পজিশনে ছিলেন। এক কথায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন করেছেন। নাতাশা স্কুলের ম্যাম হলেন সুমি। আজ প্রথম নাতাশা সুমি মিসের কাছে প্রাইভেট পড়তে আসে। জারিফ মিস সুমিকে সিরিয়াসভাবে অনেক কিছুই বলল এতক্ষণ। অবশেষে বলল, প্লিজ, আর মায়ের রিকোয়েস্ট, নাতাশের উপর কখনো পড়াশোনা নিয়ে প্রেশার দেবেন না। আর এতক্ষণ শুনলেন তো ওর অসুস্থতার কথা। সুমি এক হাতে নাতাশার গাল আলতো করে ছুঁয়ে বলে, চিন্তা করবেন না, ওর অসুস্থতার কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে। কি বলে সিম্পাথি দেব ভেবে পাচ্ছি না। তবে বলতে চাই, আল্লাহর উপর ভরসা রাখুন, এক সময় নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নাতাশা মিসের কাছ থেকে বিদায় নিয়ে জারিফের সাথে টয়োটা গাড়ির কাছে আসে। জারিফ গাড়ির পেছনের দরজা খুলে নাতাশার ব্যাগটা রাখে। তারপর সামনের দরজা খুলে নাতাশাকে সুন্দর করে বসিয়ে দিয়ে সিট বেল্টটা বেঁধে দেয়। অতঃপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। ড্রয়িং রুমের সোফায় শুয়ে স্মার্ট টিভিতে স্পোর্টস দেখছে নীল। এমন সময় যারা বাইরে থেকে এসে কাঁধ থেকে স্কুল ব্যাগটা সোফার উপর রেখে এক আসন বিশিষ্ট সোফায় গা এলিয়ে আয়েশ করে বসে। তার মধ্যে নিরুপমা বেগম হাতে চায়ের কাপ নিয়ে এসে পাশের সোফায় বসেন। নীল নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমার কফি কই? নিরুপমা বেগম চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে বলে, চারু কফির জন্য দুধ চুলায় বসিয়েছে, ওয়েট কর, নিয়ে আসবে। আমার মাথাটা ভীষণ ধরেছে, তাই কড়া করে এক কাপ চা খাচ্ছি। আহ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। যারা বলে ওঠে। নিরুপমা বেগম ভরাট গলায় বলেন, যারা মা, সব সময় পেন কিলার খাওয়া ঠিক নয়, শরীরে ব্যাড ইফেক্ট পড়ে। নিরুপমা বেগমের কথার মাঝে নীল ফোড়ন কেটে যারাকে উদ্দেশ্য করে বলে, এই যে যারা, কথা শুনে তো মনে হচ্ছে বেশ ডক্টর ফক্টর হয়ে গিয়েছিল। মেডিসিন জাস্ট করেছেন, যার কিনা নাক টিপলে দুধ বের হবে। কথাগুলো শ্রবণ হতে যারার সুন্দর ফুরফুরে মেজাজটা খারাপ হতে থাকে। যারা নাক মুখ কুচকে বলে। যারা কথা শেষ করে পাশে থাকা স্কুল ব্যাগটা সোজা করতে থাকে। নীল মৃদু হেসে ব্যঙ্গ করে বলে, এই যে সিন্দাপাতের মতো একটা বস্তা ফিটে ঝুলিয়ে সকাল বিকেল এই যে প্রাইভেটে থেকে ও কোচিংয়েও যায়, তা শুধু যাওয়া আসাই নাকি পড়াশোনায় কিছু করিস? পড়াশোনার কোনো টপিক ধরলে তো শিওর পারবি না। পারবি বল, পারবি? নিরুপমা বেগম ছেলেকে শাসিয়ে বলে, আহ নীল, হচ্ছেটা কি? ছোট বোনের সাথে কেউ এরকম করে? যারা তোর থেকে কত ছোট না? কোথায় বোনকে স্নেহ করবে, আগলে রাখবে, তা না করে সব সময় চুলোচুলি ঝগড়াঝাঁটি বাঁধিয়ে ছাড়িস। যারা নাকের পাটা ফুলিয়ে রাগান্বিত স্বরে বলে। যারার কথা নীল থতমত খেয়ে বসে। যারা যে পাল্টা প্রশ্ন করতে বলবে তা নীল ভাবেইনি। নীল তো মজার ছলেই বলেছিল। 10 সেকেন্ড ভেবে নিয়ে নীল শান্ত গলায় বলতে লাগে, ওকে ফাইন, খুব তো সায়েন্স নিয়ে পড়ছিস, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার শখ। দেখি তোর মেধা কতটুকু। উম, বলতো নীল, রঙের তরঙ্গ ধৈর্য কত? যারা কিছু সময় মনে করার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও যখন মনে করতে পারলো না, তখন হাল ছেড়ে দেয়। কয়েক সেকেন্ড পরে কিছু মনে হতেই যারা ফিচেল হাসে, দাঁত কেলিয়ে ঠোঁট প্রসারিত করে বলে। কথাটা শেষ করে যারার চোখে মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে। যারার মুখের এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে নীলকে জব্দ করার মতো একখানা কথা সে বলেছে। প্রশ্নের সঠিক উত্তর পারেনি তাতে কি হয়েছে? নীলকে বাঁকা উত্তর দিয়ে যারা শান্তি লাগছে, এতেই যেন যারার মনে প্রাণে শান্তির বন্যা বয়ে যায়। আহ, কি শান্তি লাগছে এবার।
এমন মুখাভয় করে যারা সোফার হেডে মাথাটা আস্তে করে রাখে আর চোখ বন্ধ করে মনে মনে হাসে। গোলগাল ফর্সা মুখে চমৎকার হাসি নিয়ে নিরুপমা বেগম যারাকে সাপোর্ট দিয়ে বলে, একদম ঠিক বলেছিস যারা, তোর উত্তরটা আমার বেশ মনে ধরেছে। নিজের পড়াশোনার কোনো খোঁজ নেই, সেদিকে নজর নেই, নিজের পড়ালেখার ব্যাপারে উদাসীন, বাতাসে গা ভাসিয়ে চলে, আর অন্যদের প্রাইভেট কোচিং নিয়ে মশকরা করে। নিজে তো সারাদিন বাইক নিয়ে সারা শহর টই টই করে মারিয়ে বেড়ায়। কিয়ৎক্ষণ থেমে নীলকে উদ্দেশ্য করে মোটা চোখে তাকিয়ে কণ্ঠে খানিকটা রাগ মিশিয়ে বলতে থাকেন, বাড়িতে তো আরও একটা ছেলে আছে, তাকে দেখেও তো কিছু শিখতে পারিস নীল। বড় ভাইয়ের কাছ থেকে কিছু আচরণও তো শিখতে পারিস। এই যে জারিফকে দেখ, কত সুন্দর নিপুণতার সহিত সব কিছু করে। ছেলেটার সব দিকে নজর দিয়ে চলে। ভাবি হাই প্রেশারের মানুষ, প্রায় সময় অসুস্থ থাকে। আবার যারার প্রাইভেট কোচিং আছে, নাতাশাকে নিয়ে মিসের কাছে পড়াতে দিয়ে ওদের অপেক্ষা করার অবস্থা নেই। জারিফ নিজেই নাতাশাকে নিয়ে গিয়েছে, জারিফকে বলা কওয়া লাগেনি। আবার নাতাশাকে চেক আপ করাতে একাই নিয়ে যায়। জারিফ নিজ থেকে দেখে শুনে চমৎকার করে সব কিছু সামলে নেয়। আর তুই কানের পাশে হাজারবার ঘ্যান ঘ্যান করেও তোকে দিয়ে সুতোটিও নাড়ানো যায় না। তুই তাহলে কি পারিস? পারিস তো শুধু টাকা উড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর শপিং করতে। শুরু হয়েছে কানের পাশে ভাঙা টেপ রেকর্ডার। উফ, অসহ্য। ধ্যাত, এই পাঁচাল সকাল বিকেল শুনতে আর ভালো লাগে না। কে বলেছিল ব্রোকে সব দিক দিয়ে এত পারফেক্ট হতে? কথাগুলো মনে মনে আওড়ালো নীল, তবে মুখে সেটা প্রকাশ করেনি। এসব কিছু ভেবে মনে মনেই মাথা ঝাড়া দিল। নীল না পারছে এখানে থাকতে, আর না পারছে মায়ের কথা উপেক্ষা করে উঠে যেতে। নীল মায়ের কাছে বাদর ছেলে হতে রাজি আছে, তবে বেয়াদবি করতে রাজি না। মাঝে তার ভালোর জন্যই সবসময় এমনটা বলে, তা নীল ভালোই জানে, বোঝে। কিন্তু কি আর করার, অলসতার 420 স্বভাব যে নীলের শিরায় শিরায়, তাই তো পড়াশোনায় মনোযোগহীন। অন্যদিকে আড্ডাতে বাজিমাত তার, উফ, যারার উপর তরতর করে নীলের রাগের পারদ বাড়তে থাকে। এই শাকচন্নির জন্য এখন মায়ের কাছে তার বকুনি শুনতে হচ্ছে। নীল এটা ভেবে যারার দিকে কটমট চোখে তাকায়। নীলের রাগের তোয়াক্কা না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে যারা উঠে দাঁড়ায়। অতপর যারা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। নীলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ করে বাজা নীলের ফোনের রিংটোনটা যারার কানে আসে। যারা কানটা আর একটু সজাগ করে শিওর হয়। তারপর ভেতরে গিয়ে নীলের রুমের বেডের উপর ফোনটা দেখে। যারা হাত দিয়ে ফোনটা ধরার আগে বেজে বেজে কলটা কেটে যায়। ফোনটা হাতে তুলে নিয়ে যারা আওড়ালো। এমন সময় আবারও রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ইংরেজি ফ্রন্টে অ্যালিনা নামটা জলজল করছে। আবারও কল কেটে যেতে পারে এই ভেবে যারা রুম থেকে বের হয়ে কয়েক পা এগিয়ে যেতে যেতেই কলটা রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে মেয়েলি স্টাইলি চিকন গলার স্বর ভেসে আসে। কথাটা শোনার সাথে সাথে যারার চোখ ছানা বড়া হয়ে গেল। নীল বেবি, তুমি কোথায়? আমি এতবার তোমায় কল করছি, তুমি রিসিভ করছো না যে? যারা চোখ বড় বড় করে কথাগুলো হজম করার চেষ্টা করে। ফোনের এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ফোনের ওপাশের মানবী ফের মলিন স্বরে শুধালো, কি হলো বেবি? কিছু বলো না কেন? এবার আর যারা চুপ থাকতে পারল না, হালকা কেশে গলাটা ছেড়ে নেয়। ভাব নিয়ে চিকন স্বরে, যাকে এক কথায় বলে কোকিল কণ্ঠে বলে ওঠে। ফোনের ওপাশের মানবী উৎসুকভাবে জানার জন্য প্রশ্ন করে। হু আর ইউ? যারা সেসব প্রশ্নের উত্তর না দিয়ে গট গট করে ড্রয়িং রুমে চলে আসে। নীলের সামনে দাঁড়িয়ে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে ফোনটা নীলের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে শীতলতা নিয়ে বলে, এই যে ভাইয়া, ফোন রেখে এখানে আইস করে শুয়ে স্পোর্টস দেখছিস? ওদিকে তোর মাম্মি তো ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। এবার ফোনটা ধর আর কথা বল, আর তোর মাম্মিকে চিন্তামুক্ত কর। যারার কথা নীলের মাথার উপর দিয়ে যায়। নীল যারার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। নীল শোয়া থেকে উঠে বসে, এক হাতে কুশনটা কোলের উপর নেয়, যারার দিকে দৃষ্টি দেয়।
আবার সামনের সোফায় বসে থাকা নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করে। নীল যেন কোনো সমীকরণ মেলাতে ব্যস্ত। নীল জারার হাতে নিজের ফোনটা দেখে মনে মনে আওড়ালো। শাকচুন্নিটা আবার কি ফোন দিয়ে এঁটেছে? আম্মু তো আমার সামনেই আছে। কার কথা বলছে? নীল একটু নড়েচড়ে বসে, গম্ভীর মুখাবয় করে জারার পানে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। আমার জানা মতে আমার কোনো স্টেপ মাদার নেই। ঝেড়ে কাশ। কার কথা বলছিস? কি আর করে বল। জারার স্বভাবসুলভ বাঁকা জবাব এলো। তুই নিজে দেখ, তোর কয়টা মাম্মি আছে, তা তুই ভালো জানিস। জারার কথাগুলো শুনে নিরুপমা বেগম ভ্রু কুঁচকে ছেলের দিকে চেয়ে আছে। এহেন কথা শুনে কপালের ভাঁজগুলো প্রগাঢ় হয়। নীল জারার হাত থেকে ফোনটা নিতে যাবে, সেই মুহূর্তে মায়ের গম্ভীর মুখখানা চেয়ে শুকনো ঢোক গিলে নেয়। তারপর কিছু ভেবেই অবাক হয়, চোখে মুখে চিন্তার ছাপ টেনে এনে বলে। আম্মু, তোমার বর আমাদেরকে না জানিয়ে কোনো অঘটনা ঘটায়নি তো? সারাক্ষণ চোর ডাকাতের পিছনে ছুটছে গিয়ে কোনো মহিলার থপ্পড়ে পড়েনি তো? কথাটা শেষ করে নিজের ফোনে নজর পড়তে নীল সাইলেন্ট হয়ে যায়। নীলের মুখের কথা হাওয়া হয়ে যায়। নীলের দুঠোঁট আর একসাথে হয়নি, বড়সড় একটা হাড় হয়ে রয়েছে, যেখানে একটা গোলগাল বড়সড় লাড্ডু অনায়াসে ঢুকে যাবে। যারা নীলের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। ছেলের কথাগুলো শুনে নিরুপমা বেগম চোখ পাকিয়ে তাকায়। মায়ের রাগী দৃষ্টি নজরে পড়তেই নীলের মুখটা চুপসে যায়। একদম আমসত্ব হয়ে যায় নীলের মুখটা। নিরুপমা বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে ভরাট গলায় বলেন। দিন দিন তোর কথাবার্তা আর কাজকর্ম দেখে আমি চরমভাবে হতাশ হয়ে যাচ্ছি। এত বড় ছেলে, মুখে কোনো প্রকারের লাগাম নেই। নিজের বাপকে নিয়ে কেউ এমন মজা করে? দিন দিন তোর ইতুরের স্বভাব বেড়েই যাচ্ছে, আর এটা হয়েছে তোর বাপের জন্য। এক সন্তান বলে আদরে আদরে বাদর হয়েছিস। নীল মোবাইলটা হাতে চেপে ধরে, স্যান্ডেলের ভেতর পা দিতে দিতে জারাকে উদ্দেশ্য করে বলে। শুনেছি পরিবারের ছোট মেয়ের শয়তানের হাড্ডি হয়। তাদেরকে দেখলে শয়তানও নাকি ভয় পায়? উঠে দাঁড়িয়ে জারার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলে। শাকচুন্নি, তোকে লড়াতে শয়তানও তো ভয় পাবে। জারা মুখে বাঁকা হাসি নিয়ে জবাবে বলে। গুড ভাইয়া, বুঝেছিস তবে লেট করে। নীল নিজের রুমের দিকে যেতে যেতে মোবাইলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়। আরেক পেতনি কল দিয়েছে। রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। সুন্দর ঝলমলে একটা নতুন দিন। নাতাশার চেক আপের ডেট আজকে। জারেফ নিজেই ডক্টরের কাছে নাতাশাকে নিয়ে যায়। প্রায় 2 মাসের মতো হবে মেডিকেলের একজন শিশু ডক্টর নাতাশার ট্রিটমেন্ট করছে। প্রথমে যখন নাতাশার রোগটা ধরা পড়ে তখন পপুলারে অ্যাডমিট ছিল। তারপর ওখান থেকে একজন ডক্টর খানের কথা বলেন, যে কিনা এই রোগের স্পেশালিস্ট। তারপর থেকে ডক্টর খানের কাছেই আসে। মেডিকেলের পার্কিং লনে গাড়িটা পার্ক করে জারিফ। গাড়ি থেকে নেমে অপর পাশের ডোরটা খুলে নাতাশা সিট বেল্ট খুলে নাতাশাকে নিচে দাঁড় করিয়ে মুখে মাস্ক পরিয়ে দেয়। মাস্ক পরার পর নাতাশার বুক ভরে জোর করে শ্বাস টেনে নেয়। জারিফ স্মিত হেসে মায়া ভরা আদুরে গলায় বলে। কোনো সমস্যা হচ্ছে সোনা? কষ্ট হচ্ছে কি? নাতাশা মুখটা উঁচু করে জারিফের দিকে তাকিয়ে দুদিকে ঘাড় নাড়িয়ে বলে। একদম না, আমার তো খুব ভালো লাগছে। জারিফ গাড়ি থেকে সবুজ রঙের বড় মেডিকেল রেকর্ড ফাইলটা বের করতে থাকে। নাতাশার সামনে দিয়ে আসা যাওয়া করা অনেক লোকজন কপাল কুঁচকে দেখতে থাকে। হঠাৎ নাতাশার কিছু মনে হতেই ভ্রু কুঁচকে জারিফের এক আঙ্গুল ধরে ঝাঁকি মিষ্টি স্বরে বলে। মামা, আজ কি ভালো আন্টির সাথে দেখা হবে তো? সেদিন তো ভালো আন্টির সাথে দেখা হয়নি, সেই জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল। শেষের কথাটা মুখটা ভারী করে ঠোঁট উল্টেই বলে নাতাশা। নাতাশার কথা শ্রবণ হতেই জারিফের মনের ক্যানভাসে ভেসে উঠে সেই মায়াবী নিষ্পাপ মুখটা। মায়াবী ফেসের অধিকারিণীর গোলাপি পাতলা ওষ্ঠদয় নেড়ে ধীরে ধীরে বলা শান্ত গলার কথা সব যেন ছবি হয়ে জারিফের দুচোখে ভেসে ওঠে। শুভ্র বেলি ফুলের পাপড়ির ন্যায় স্নিগ্ধ মুখটা বারংবার জারিফের দুনয়নে ভাসতে থাকে। এখানে যে কয়বার চেকআপের জন্য আসা হয়েছে সে কবারই সেই মানবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। লাস্ট চেকআপে দেখা হয়নি। প্রথম দিন ভুলবশত জারিফ
নাতাশার ফাইলটা ফেলে চলে গিয়েছিল। সেই মানবীর মাধ্যমেই জারিফ ফাইলটা ফিরে পেয়েছিল। ফাইলের উপর পেশেন্টের নাম আর মোবাইল নাম্বার থাকায় ইন্টার্নের মেয়েটা সেটা হাতে পেয়ে ফেরত দেওয়ার জন্য উক্ত নম্বরে কল দেয়। ফোন রিসিভ করে ধীরে ধীরে বলা মেইলি সফট ভয়েসে নাতাশার ফাইলের কথা বলে।